তোমাকে যদি এইটা কেউ বলে যে পুরো ইউনিভার্সের এখন রক্ষাকর্তা কে, পুরো ইউনিভার্সকে চালাচ্ছে কে, একবার ভাবো আমাদের এই বডিতে অনেক অর্গান আছে, কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অর্গান কে? আমাদের হার্ট। আমাদের যদি প্যানক্রিয়াস ফেলিয়ার হয় রিপ্লেসেবল, লিভার ফেলিয়ার, কিডনি ফেলিয়ার হলে রিপ্লেসেবল। তোমার হার্ট যদি একবার ফেলিয়ার হয় তাহলে কিন্তু তোমার বডি সঙ্গে সঙ্গে কোল্যাপস করে। তোমরা যারা আমার এই ভিডিওটা ক্যামেরার ওপারে বসে দেখছো তাদেরকেও কিন্তু আমি অ্যাট্রাক্ট করছি, তোমরাও আমাকে অ্যাট্রাক্ট করছো। ইভেনচুয়ালি তোমরা বলবে স্যার আপনার তো বুর্জ খালিফা যাওয়া হয়তো সাধ্য হবে না, কিন্তু বুর্জ খালিফা তো আপনার কাছে আসতেই পারে, কিন্তু সেটা কেন হচ্ছে না? আমরা কি কখনো ভেবেছি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? কিন্তু কেন ঘুরছে? আবার শুধুমাত্র পৃথিবী না, পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহগুলো কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। যদি মেনেও নিলাম ঘুরছে, কিন্তু ভাবো এই যে সূর্য বা সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘুরছে তারা কিন্তু কোনো জিনিসের উপর রাখা নেই, তারা আমাদের এই মহাশূন্যে বা স্পেসে ভাসমান অবস্থায় আছে। তাহলে এই যে পুরো আমাদের সোলার সিস্টেম সেটা ঘূর্ণায়মান অবস্থায় সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরছে, সেটা পুরো আমাদের এই মহাবিশ্বে ভাসমান অবস্থায়। এটা কি করে সম্ভব? বা যদি ভেবেও নিলাম সম্ভব, তবুও ভাবো সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ ঘুরছে এই সোলার সিস্টেম। সিমিলার আরো কোনো একটা গ্রহ, আরো কোনো একটা নক্ষত্র আছে, কোনো একটা স্টার আছে, তাকে সেন্টার করে অনেকগুলো প্ল্যানেট ঘুরছে। এই রকম কতগুলো সিস্টেম নিয়ে তৈরি হয়েছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিও কিন্তু কোথাও রাখা নেই, পুরো মহাশূন্যের ওপর এখানে একটা স্টার, তার আশেপাশে অনেকগুলো প্ল্যানেট ঘুরছে, এখানে একটা স্টার, তার আশেপাশে অনেকগুলো প্ল্যানেট ঘুরছে। এই পুরো ব্যাপারটা কিন্তু যে পুরো বিস্তৃত অবস্থায়, এক্সটেন্ডেড অবস্থায় এখানে ওখানে যে আটকে আছে, ব্যাপারগুলো কেন আছে? এমন তো নয় যে সূর্যকে কোনো একটা সুতো দিয়ে ঝোলানো আছে। তাহলে তুমি ভাবতে পারো তুমি একটা গাড়িতে করে কোনো একটা জায়গায় গোল গোল ঘুরছো, এটা সম্ভব, কিন্তু সেই গাড়িটা নিয়ে তুমি এই ফাঁকার মধ্যে মহাশূন্যে গোল গোল ঘুরছো, সেটা তো সম্ভব না। যদি সেরকম পারো তাহলে লোকে বলবে তুমি ম্যাজিক জানো। তাহলে এখানে ঠিক কি ম্যাজিক কাজ করছে? আবার এই যে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা বললাম, এইরকম সিমিলার বেশ কতগুলো গ্যালাক্সি নিয়ে তৈরি হয়েছে আমাদের এই পুরো ইউনিভার্স। তাহলে আমাদের পুরো ইউনিভার্সে আলাদা আলাদা গ্যালাক্সি, কোথাও আলাদা আলাদা প্ল্যানেট, কোনো স্টার, এত যে সেলেস্টিয়াল বডি বা এই যে মহাজাগতিক বস্তু, সব কিন্তু কোথাও রাখা নেই, সব পুরো ফাঁকার মধ্যে এদিকে ওদিকে একটা একটা দুটো করে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। তো এই পুরো ব্যাপারটার পেছনে কে আছে, বা পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে কেন? সবকিছুর উত্তর আমরা এই ভিডিওতে পাবো। নেক্সট ভাবো এই যে ওশিয়ান টাইড বা সমুদ্রে যে ঢেউগুলো হয়, সমুদ্রের ঢেউ অ্যাকচুয়ালি কেন হয়? তুমি বলবে যে স্যার নদীতেও তো ঢেউ হয়, কিন্তু নদীর ঢেউ আর একটা সমুদ্রের ঢেউ এর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। কি রকম ফারাক? নদী সৃষ্টি হয় কোনো একটা উৎসস্থল, যেটা কিনা কোনো একটা পর্বত বা কোনো একটা উঁচু জায়গা। সেই জায়গা থেকে নদী যখন প্রবাহমান অবস্থায় নিচে বয়ে আসছে, তখন সেখানে জলের স্রোত হবে বা ঢেউ হবে, সেটা স্বাভাবিক। কিন্তু তুমি ভাবো সমুদ্র তো সেরকম কোনো একটা উঁচু নিচু এরকম জায়গায় প্রবাহমান না। তাহলে সমুদ্র ঠিক একটা পুকুরের মতো বা একটা বিস্তর জায়গা যেখানে অসীম জলরাশি রাখা আছে। তাহলে সেখানে কখনো সমুদ্রের ঢেউ উঠছে, কখনো নামছে, এই ব্যাপারটা কেন হচ্ছে? তুমি ভাবো কোনো একটা পাত্রে তুমি যদি অনেকটা জল রাখো, তাহলে সেই জল এভাবে উঠবে নামবে? কোনোদিনই না। তাহলে সমুদ্রে কেন হচ্ছে? আবার ভাবো যে আমি কোনো একটা বল বা কোনো একটা বলকে এভাবে হাতে নিলাম, হাত থেকে ছেড়ে দিলাম, সেই বলটা নিচে পড়ে মানে সেই বলটা নিচে পড়বে। কিন্তু সেই বলটাকে যদি একটা সুতো দিয়ে বেঁধে আমি একটা কর্নারে নিয়ে গিয়ে থামিয়ে দিই এবং তারপরে ছেড়ে দিই, তাহলে সে কিন্তু এইভাবে সিম্পল হারমোনিক মোশন দেবে বা এইভাবে রোটেট করবে, যে কিনা তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা সিম্পল হারমোনিক মোশন বা একটা সিম্পল পেন্ডুলাম। তাহলে এখনই কোনো একটা বলকে যদি আমি ওপর থেকে ছাড়ি, তাহলে সেই বলটা নিচে এসে পড়ছে। এই বলটাকে যদি আমি ওপর থেকে ছাড়ি, তো এই বলটা নিচে এসে পড়ছে। আবার এখানে এই বলটা কিনা এইভাবে রোটেট করছে। তাহলে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এর পেছনে কে দায়ী? তাহলে এই পুরো ব্যাপারগুলো, যে সমস্ত জিনিস আমরা দেখলাম, এই প্রত্যেকটা জিনিসের পেছনে যদি বলা হয় একটা মাত্র ওয়ার্ড বা একটা সিঙ্গেল শব্দ দায়ী, তাহলে সেটা কে? সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। তাহলে হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এডুফিনিটি। আমি অভিজিৎ দাস তোমাদের
এই চ্যানেলে ডেডিকেটেড ভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে টার্গেট করে ক্লাস 11 এবং 12 এর সেমিস্টার ওয়াইজ ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমরা আপলোড করতে থাকবো। তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক এই মহাকর্ষ বা গ্র্যাভিটেশন চ্যাপ্টার। তো মহাকর্ষ ব্যাপারটা আমরা কিন্তু ছোটবেলায় অনেক ক্লাসে পড়েছি। কিরকম পড়েছি? যে স্যার নিউটন দেখলেন আপেল গাছ থেকে আপেল পড়ছে, তাহলে আপেলটা ওপর থেকে নিচে কেন পড়ছে, ওপর দিয়ে কেন উঠে যাচ্ছে না বা অন্য কোনো সাইডে কেন যাচ্ছে না। এই জায়গা থেকে তিনি ভাবলেন যে আপেলটাকে নিশ্চয়ই কেউ টানছে, কেউ একটা ডাউনওয়ার্ড পুল দিচ্ছে, কেউ নিচের দিকে টানছে। কে টানছে? এই পৃথিবী টানছে। তাহলে এই ব্যাপারটা সিম্পলি স্যার নিউটন সাহেব বললেন এটা হলো গ্র্যাভিটেশন। তাহলে এই গ্র্যাভিটেশন ব্যাপারটা আমরা যখন দেখব তখন আমরা কি পাবো ফার্স্টে? তাহলে নিউটনস লস অফ গ্র্যাভিটেশন। খুব সিম্পল ভাষায় নিউটন সাহেব বলছেন যে এই মহাবিশ্বে, এই পুরো মহাবিশ্বে, আমাদের এই ইউনিভার্সে যে কোনো কোথাও যদি দুটো বস্তু থাকে, সেই দুটো বস্তু, আমরা জানি কোনো বস্তু তার নির্দিষ্ট কিছু একটা ভর থাকবে। তাহলে এই পুরো মহাবিশ্বে যে কোনো দুটো ভর একে অপরকে অ্যাট্রাক্ট করে। তাহলে এনি টু মাসেস ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট ইচ আদার। এবার এখানে দেখতে হবে যে এই অ্যাট্রাকশনটা একটা ফোর্স, তাহলে এই ফোর্সটা কোন দিক বরাবর কাজ করে। তাহলে এখানে কি বললেন? যে অ্যাট্রাক্টস অ্যালং দ্য লাইন জয়নিং দেম, মানে এই দুটো মাসকে এই যে লাইনটা জয়েন করছে এই লাইন বরাবর, তাহলে অ্যাট্রাক্টস ইচ আদার অ্যালং দ্য লাইন জয়নিং দেম। ক্লিয়ার? তাহলে এই যে লাইন, এই লাইন বরাবর এই মাস দুটো ইচ আদারকে অ্যাট্রাক্ট করছে। এবার নিউটন সাহেব খুব সহজেই বললেন যে এই বস্তু দুটোর মাস যদি একটার হয় m1 আর একটা বস্তুর মাস যদি হয় m2, তাহলে এই যে অ্যাট্রাকশন ফোর্সটা, এই অ্যাট্রাকশন ফোর্সটা হবে, যদি অ্যাট্রাকশন ফোর্সটাকে আমি এফ দিয়ে ডিনোট করি, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে সমানুপাতিক হবে কার সঙ্গে? মাল্টিপ্লাই অফ দ্য টু মাসেস, এই দুটো মাসের গুণফলের সঙ্গে সমানুপাতিক। আর কি বলছে? এই দুটো মাসের মধ্যে ডিস্টেন্স যদি হয় r, তাহলে এই r এর বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে r এর বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এই হলো খুব সিম্পল নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন। একটা হলো ফার্স্ট ল, যেখানে আমরা কি পেলাম? এই যে অ্যাট্রাকশন ফোর্স, যেটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, এই ফোর্সটা দুটো মাসের, যে দুটো মাস ইনভলভ আছে, যে দুটো মাসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, তাদের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। আর দ্বিতীয় কি? দ্বিতীয় ল হচ্ছে যে এদের মধ্যবর্তী যে দূরত্ব, দ্য ডিস্টেন্স বিটুইন দেম, তার স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। ওকে, এবার তুমি একটা জিনিস ভাবো যে এই গ্র্যাভিটেশন ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এইটুকু না যে একটা আপেল গাছ থেকে পড়লো, সে এসে মাটিতে পড়ে গেল। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে গ্র্যাভিটেশন মানে শুধু এইটুকু নয় যে একটা আপেল গাছ থেকে পড়লো এবং সেটা মাটির দিকে চলে আসলো, আমাদের পৃথিবী তাকে টেনে নিল। গ্র্যাভিটেশন শুধুমাত্র এইটুকু নয়, গ্র্যাভিটেশনের এফেক্ট যে কত দূর তুমি একবার ভাবো। যে ব্যাপারগুলো আমরা আগে বললাম, যে পুরো ইউনিভার্স, তাহলে যে সূর্য এই মহাশূন্যের মধ্যে দাঁড়িয়ে আছে, মহাশূন্যের মধ্যে ভাসছে, তো কেন ভাসছে? তাহলে তুমি এই জিনিসটার উত্তর কি করে পাবে? যে যখন কোনো একটা বস্তু অন্য কোনো একটা বস্তুকে অ্যাট্রাক্ট করছে, যখন আকর্ষণ বল দিচ্ছে, তখন সেই বস্তুটা তো তার কাছে চলে আসার কথা। কিন্তু তুমি ভাবো এই যে আমাদের স্পেস, এই পুরো স্পেসের মধ্যে কি শুধুমাত্র একটা সূর্য আছে বা সেরকম একটা নক্ষত্র কোথাও আছে? আমাদের এই পুরো স্পেসের মধ্যে মহাজাগতিক বস্তু বা সেলেস্টিয়াল বডি চারিদিকে অনেক কেউ। তাই তুমি যদি এইরকম কোন একটা স্টারের কথা ভাবো, সাপোজ আমি ধরলাম এই স্টারটা এখানে আছে, তাহলে এই স্টারটাকে সিমিলার এখানে যদি অন্য কোনো একটা স্টার থাকে, তাহলে সেই স্টারটা নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। দ্যাটস নর্মাল, সেটা হলো গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে অন্য কোনো একটা স্টার আছে, এখানে আবার অন্য কোনো একটা স্টার আছে, এখানে অন্য কোনো একটা স্টার আছে, এরকম চারিদিকে অনেক স্টার আছে, অনেক আমাদের এই পুরো মহাশূন্যে মহাজাগতিক বস্তু আছে। তাহলে এই বস্তুটাকে, এই এ নামের বস্তুটাকে যদি এই বস্তুটা অ্যাট্রাক্ট করে, সিমিলারলি এই বস্তুটাও তো অ্যাট্রাক্ট করবে। আবার ওই বস্তুটা অ্যাট্রাক্ট করলে এই পাশের বস্তুটাও অ্যাট্রাক্ট করবে, কেউই তো ছেড়ে দেবে না, কারণ সবার সঙ্গে কি হচ্ছে? মহাকর্ষ বল কাজ করছে। তাহলে আলটিমেটলি এই অ্যাট্রাকশন ফোর্সের জন্য এই বস্তুটা, এই এ নামের বস্তুটা কিন্তু কোনো দিকেই আর যেতে পারছে না। আমরা জানি যে এখানে সব ফোর্সগুলোর ভেক্টর সাম হচ্ছে,
ভেক্টর সাম হওয়ার পর ও ওই জায়গাতে আর কোনো ফোর্স অনুভব করছে না, তাই ও ওখানে চুপচাপ স্থির বসে আছে। ব্যাপারটা কিরকম তুমি ভাবো, তুমি যদি একটা জিনিসকে 3 দিক থেকে টেনে ধরে রাখো তাহলে সে কিন্তু মাঝখানে স্থির হয়ে বসে থাকবে, সে কোনো দিকেই যাবে না। কিন্তু যদি একদিকের একটা ফোর্স বা একদিকের একটা বল কাজ করা বন্ধ করে তাহলে কিন্তু পুরো সিস্টেমটা আর ওরকম স্টেবল হয়ে থাকবে না। তাহলে এই মহাশূন্যেও কিন্তু ঠিক এইরকম, যে এখানে কোনো একটা গ্যালাক্সি, এখানে কোনো একটা স্টার, এখানে কোনো একটা প্ল্যানেট আছে, কি করে তাহলে ব্যাপারটা বোঝা গেল? তাহলে প্রত্যেকটা জায়গায় এই যে একটা অদৃশ্য দড়ি, অদৃশ্য একটা বল, অদৃশ্য একটা টান কাজ করছে, এই টানটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স। আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আমরা পেলাম, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু হচ্ছে ওয়ান অফ দা নন কন্ট্যাক্ট ফোর্সেস, মানে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল যে সমস্ত বলগুলো হয় তার মধ্যে মহাকর্ষ বল হলো একটা বল। তাহলে সেই মহাকর্ষ বল আমরা যখন স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের আমরা কথা ভাবি তখন আমরা একটা কনসেপ্ট আসে, যেই কনসেপ্টটার নাম কি, সেটার নাম হচ্ছে লাইনস অফ ফোর্স, বা যেটাকে আমরা বাংলায় বলি বলরেখা। তো এই বলরেখার কেসে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে বলরেখা অ্যাকচুয়ালি কিন্তু কিরকম, বলরেখা অ্যাকচুয়ালি মাকড়সার জালের মতো। আমাদের এই পুরো ইউনিভার্সে কোথাও একটা বস্তু আছে, সে কিন্তু একটা অদৃশ্য দড়ি বা একটা অদৃশ্য রেখা দিয়ে অন্য একটা বস্তু কিন্তু টানছে, আবার সেই নক্ষত্রটাই অন্য একটা নক্ষত্রকে কিন্তু ওরকম একটা অদৃশ্য রেখা দিয়ে টানছে। তাহলে পুরো এই যে ইউনিভার্স, পুরো ইউনিভার্সে আমরা যেমন রাত্রের আকাশে ওপরের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে তারাগুলো, যেই তারাটা তুমি আজকেও দেখছো সেই তারাটা তুমি কালকেও দেখবে, সেই একই জায়গায় সেই তারাকে তুমি 2 বছর আগেও দেখেছো, 5 বছর পরেও দেখবে। তাহলে এই যে প্রত্যেকটা স্টার বা প্রত্যেকটা প্ল্যানেট এই যে মহাশূন্যের মধ্যে স্থির হয়ে চুপচাপ শূন্যের মধ্যে ভাসছে, সে কিন্তু চুপচাপ শূন্যের মধ্যে ভাসছে না, একে অপরের মধ্যে তাদের একটা অদৃশ্য মাকড়সার এরকম একটা জালের মতো জাল কিন্তু ক্রিয়েট হয়ে আছে। সেই জালটা কি, সেই জালটা হলো লাইনস অফ ফোর্স বা মহাকর্ষ বলরেখা। বলরেখা কিরকম, যেটা হচ্ছে অদৃশ্য কিন্তু সেই রেখা বরাবর একটা বস্তু অন্য একটা বস্তুর উপর বল প্রয়োগ করে। তাহলে এই যে পুরো আমাদের এই মহাকাশে, আমাদের এই ইউনিভার্সের মধ্যে, ইউনিভার্সের যে স্টেবিলিটি, ইউনিভার্সের স্টেবিলিটি কিন্তু একমাত্র ডিপেন্ড করছে মহাকর্ষের উপর। তাহলে তোমাকে যদি কেউ বলে যে এই পুরো ইউনিভার্স ক্রিয়েট কি করে হলো, বা আমাদের এই পুরো মহাশূন্য, আমাদের এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি কি করে হলো, তাহলে হয়তো সেখানে অনেক কিছু থিওরি আছে। কিন্তু তোমাকে যদি এইটা কেউ বলে যে পুরো ইউনিভার্সের এখন রক্ষাকর্তা কে, পুরো ইউনিভার্সকে চালাচ্ছে কে, তাহলে দ্য অ্যান্সার উইল বি ওয়ান অ্যান্ড ওয়ানলি দ্য সিঙ্গেল ওয়ার্ড গ্র্যাভিটেশন। এই পুরো গ্র্যাভিটেশনের এফেক্ট যে কত দূর সেটা তুমি কল্পনা করতে পারবে না। একবার ভাবো, আমাদের এই বডিতে অনেক অর্গান আছে, কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অর্গান কে, আমাদের হার্ট। আমাদের যদি প্যানক্রিয়াস ফেলিয়ার হয় রিপ্লেসেবল, লিভার ফেলিয়ার, কিডনি ফেলিয়ার হলে রিপ্লেসেবল, কিন্তু তোমার হার্ট যদি একবার ফেলিয়ার হয় তাহলে কিন্তু তোমার বডি সঙ্গে সঙ্গে কোল্যাপস করবে। সিমিলারলি আমাদের এই পুরো ইউনিভার্সে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি 1 মিলি সেকেন্ডের জন্য যদি পজ বা ভ্যানিশ হয়, পুরো ইউনিভার্সের যে স্টেবিলিটি সঙ্গে সঙ্গে পুরো ইউনিভার্স কিন্তু কোল্যাপস করবে। তাহলে গ্র্যাভিটেশনের এফেক্ট বা সিগনিফিকেন্স তুমি যতদূর ভাবতে পারছো তার থেকেও কিন্তু অনেক অনেক বেশি। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সকে তুমি খুব একটা ইজি হিসেবে বা ইজি গোয়িং প্রসেস হিসেবে নিও না। হ্যাঁ, অবশ্যই এর যে ফর্মুলাগুলো আমরা পাবো সেই ফর্মুলাগুলো খুব ইজি, কিন্তু পুরো জিনিসটা শুধু যে আপেল গাছ থেকে পড়লো সেইটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। পুরো ইউনিভার্স, ইভেন তোমার বডির মধ্যে আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, আমাদের যে রক্ত চলাচল করছে, সেখানেও কিন্তু গ্র্যাভিটেশনের এফেক্ট অনেকটাই। তাহলে আমরা যেখানে ছিলাম যে নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন, তাহলে এখানে আমরা কি পাবো যে নিউটনস সাহেব তাহলে আমাদেরকে দুটো ফর্মুলা দিল, একটা হচ্ছে এফ ভ্যারিজেস m1 m2, সেকেন্ড ফর্মুলা হলো এফ ভ্যারিজেস 1/r²। এই দুটো ফর্মুলাকে আমরা যদি একসাথে কম্বাইন করি তাহলে আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি পাবো, যে এফ ভ্যারিজেস m1 m2/r²। ক্লিয়ার? এবার তোমরা বলবে স্যার তাহলে ইকুয়ালস টু সাইনে কনভার্ট করতে গেলে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অবভিয়াসলি করতে হবে। এই কনস্ট্যান্টটা এখানে হবে আমাদের কি, কনস্ট্যান্টটা হবে এখানে ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি কোথা থেকে এলো, দ্য ওয়ার্ড গ্র্যাভিটেশন। ক্যাপিটাল জি ওয়ার্ডটা আসলো, মানে ক্যাপিটাল জি লেটারটা আসলো এই যে আমাদের গ্র্যাভিটেশন ওয়ার্ড, এই গ্র্যাভিটেশনের জি থেকে এটা কিন্তু ক্যাপিটাল জি। এবং অবশ্যই মনে রাখবে এটা নেভার স্মল জি। স্মল জি একটা কনস্ট্যান্ট আছে, সেটা আমরা এই চ্যাপ্টারে পাবো, কিন্তু দ্যাট ইজ ফুললি ডিফারেন্ট ফ্রম দ্য ক্যাপিটাল জি। তাহলে এখানে যে কনস্ট্যান্টটা আসলো সেই কনস্ট্যান্টটার নাম ক্যাপিটাল জি। তারপর আমরা কি পাবো, m1 m2/r²। ক্লিয়ার? তাহলে আমরা দ্য ভেরি সিম্পল অ্যান্ড দ্য ফেমাস ফর্মুলা অফ গ্র্যাভিটেশন আমরা পেলাম, F ইকুয়ালস টু g m1 m2/r²।
দ্যাটস ইট। তো এই যে আমরা এখানে ক্যাপিটাল জি পেলাম, এই ক্যাপিটাল জি এর নাম কি? ক্যাপিটাল জি এর নাম হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। বাংলায় কি বলবো? বাংলায় বলবো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ওকে, তাহলে এই জি নিয়ে আমাদের বিস্তর আলোচনা আছে। স্মল জি এর সঙ্গে ক্যাপিটাল জি এর পার্থক্য কোথায়, আরো অনেক কিছু আলোচনা আছে, এটা আমরা এই ভিডিওতেই বা পরের ভিডিওতে কমপ্লিট করব, এখানে কিন্তু না। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিমিটেশনস অফ নিউটনস ল। তো একটা জিনিস ঠিক যে নিউটন সাহেব যে আমাদেরকে মহাকর্ষ সূত্র দিয়েছে, সেই মহাকর্ষ সূত্রতে একটা জিনিস ক্লিয়ারলি বলা আছে যে যখনই তুমি এই যে দুটো ভর নিলে, একটা বস্তুর ভর হলো m1 আর একটা বস্তুর ভর হলো m2, ওখানে কিন্তু ক্লিয়ারলি একটা জিনিস মেনশন করা আছে যে এই দুটো ভরকেই কিন্তু হতে হবে বিন্দু ভর। বিন্দু ভর মানে হচ্ছে পয়েন্ট মাস। ওকে, পয়েন্ট মাস মানে এমন একটা বস্তু যে কিনা একটা বিন্দুর সমতুল্য। ক্লিয়ার? তাহলে বিন্দুর সমতুল্য যদি দুটো ভর হয়, তাহলে তুমি এদের মাঝের যে ডিস্টেন্সটা, যে আরটা, সেই আরটা তুমি খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবে, এটা হলো আর। কিন্তু তুমি এখনই ভাবো, যদি এটা বিন্দু ভর না হয়ে এইরকম কোনো একটা এরকম কোনো একটা এক্সটেন্ডেড অবজেক্ট হলো, এক্সটেন্ড অবজেক্ট মিনস একটা বিস্তৃত বস্তু, তাহলে এই একটা বস্তু, তুমি এখানে সিমিলার আর একটা কোনো বস্তু নিলে, তাহলে এই দুটো বস্তুর মধ্যে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে সেটা কি নিউটনস ল ওবে করবে না? অবভিয়াসলি করবে, নিউটনস ল মেনেই চলবে, একটাই ল। কিন্তু জিনিসটা একটু কমপ্লিকেটেড হবে। কিরকম হবে? এই পুরো বস্তুর ভর তুমি নিলে m1, এই পুরো বস্তুর ভর নিলে তুমি m2, এই দুটো বস্তুর মধ্যে ডাইরেক্টলি যেই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে সেটাকে তুমি gm1m2 বাই আর স্কোয়ার লিখতে পারবে না। কেন পারবে না? কারণ এই পুরো ভরটা তো এই বস্তুর মধ্যে এক জায়গায় নেই। এই ভরটা কোথায়? এখানে একটু আছে, এখানে 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 চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সিমিলারলি এখানেও এরকম অনেক জায়গায় ভরের বিন্দুগুলো আছে, তাই না? তাহলে এর সঙ্গে প্রত্যেকটা বিন্দুর একে অপরের সঙ্গে এর অ্যাট্রাকশন কাজ করবে, এর সঙ্গে এর অ্যাট্রাকশন কাজ করবে, এর সঙ্গে এর অ্যাট্রাকশন কাজ করবে, তাই না? তাহলে এইভাবে যখন তুমি নেবে, তখন প্রত্যেকটা বিন্দুর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেগুলো কিন্তু gmm বাই আর স্কয়ার ফর্মুলা ওবে করবে। বাট তোমাকে পুরো দুটো বস্তুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স পেতে গেলে প্রত্যেকটা ফোর্স নিয়ে তার ভেক্টর সাম করতে হবে, জিনিসটা একটু কমপ্লিকেটেড হবে। তাই এখানে আমরা শুধুমাত্র পয়েন্ট অবজেক্টের জন্য নিউটনস ল ভ্যালিড। কিন্তু যদি পয়েন্ট অবজেক্ট এরকম এক্সটেন্ডেড অবজেক্ট গুলো যদি এরকম স্ফেরিক্যাল সাইজের হয়, স্ফেরিক্যাল শেপের হয়, তাহলে এরকম স্ফেরিক্যাল শেপের যদি হয়, তাহলে এখানে একটা জিনিস আমরা কি ভাবতে পারি, এই পুরো বস্তুর ভরটা যেন এর সেন্টারে কনসেন্ট্রেটেড আছে বলে আমরা অ্যাজিউম করতে পারি। সিমিলারলি এই বস্তুর ভরটাকে আমি ভাবতে পারি ঠিক এই বস্তুর কেন্দ্রে যেন জমা আছে, তাহলে এখানে আমি লিখতে পারি m2। তাহলে এই জায়গায় কিন্তু তুমি ডাইরেক্টলি এদের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স তার ভ্যালু তুমি লিখতে পারবে। এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব যদি আর হয়, তাহলে তুমি এখানে ফোর্স কিন্তু ডাইরেক্টলি লিখতে পারবে gm1 m2 বাই আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম? যে লিমিটেশন কোথায় পেলাম? যে এক্সটেন্ডেড অবজেক্টের জন্য আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না, বাট এইভাবে ভেঙে ভেঙে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি এরকম স্ফেরিক্যাল অবজেক্ট হয়, তাহলে আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো, সেখানে ভরগুলোকে ধরবো দুটো বস্তুর কেন্দ্রে জমা আছে। আর যদি পয়েন্ট অবজেক্ট হয়, তাহলে তো কোনো চাপই নেই। ক্লিয়ার? এই হলো নিউটনস ল এর লিমিটেশন। এবার তুমি ভাবো, আমরা এই গ্র্যাভিটেশনাল ফোর্স তার কিছু কিছু প্রপার্টি পাবো। কিরকম প্রপার্টি পাবো? এক হচ্ছে যে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটার মান কিন্তু সমান, কিন্তু এদের দিক বিপরীত। মানে কিরকম? এই যে আমরা পেলাম যে এখানে এই দুটো বস্তুর মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, তাহলে এও তো একে টানছে, মান কত? এই বল দিয়ে টানছে। কোন দিকে টানছে? না তো এই 1 নম্বর বস্তু টানছে ওকে এই দিকে, এ টানছে এই বস্তুটাকে এই দিকে। ক্লিয়ার? আবার এই 2 নম্বর বস্তু সে কিনা আবার একে টানছে ওর নিজের দিকে, কিন্তু বলের মান কত? বলের মান তো এটাই, তাহলে বলের মান কিন্তু সমান। বোঝা গেল? কিন্তু এই বস্তু টানছে এই দিকে, ওই বস্তু টানছে ওর নিজের দিকে, তাহলে দুটো বস্তুর বলের মান সমান কিন্তু দিক অপোজিট। তাই আমরা এখানে কি লিখবো? যে যদি ভেক্টর ফরম্যাটে লিখি, তাহলে লিখবো আমরা F12 is not equals to F21। মানে 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর দিকে যে বল দিচ্ছে, সেটা 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর উপর যে বল দিচ্ছে তার সঙ্গে সমান না কিন্তু, কারণ বল একটা ভেক্টর রাশি।
তাহলে যখনই তুমি বলকে বলবে সমান বা দুটো ভেক্টরকে সমান, তখন তার মানও সমান হতে হবে, তার দিকও সমান হতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র ওদের মানটা সমান, দিক কিন্তু ঠিক উল্টো। তাই আমরা বলবো যে যদি এরকম ভেক্টর ফরম্যাটে দেয়া থাকে তাহলে আমরা কি বলবো, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? যদি এরকম ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকে তাহলে আমরা বলবো এরা নট ইকুয়ালস টু, এরা কিন্তু সমান না। ক্লিয়ার? কিন্তু যদি তোমাকে এরকম শুধুমাত্র এদের মানের কথা বলে দেয় তাহলে আমি কি বলবো, মান কিন্তু সমান। এবার দেখো আমি উপরে ভেক্টর সাইন দিইনি, তাই না? তাহলে ভেক্টর সাইন দিইনি মানে কি, শুধুমাত্র মান নিয়ে ডিল করছি, তাহলে মান কিন্তু সমান। দিক যদি একসঙ্গে ইনক্লুড করে দেয় তাহলে দিক নিয়ে যখন বলবো তখন বলবো সমান না, শুধু মানের ক্ষেত্রে সমান। এটা হলো ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি? সেকেন্ড প্রপার্টি হচ্ছে আমাদের যে এটা একটা সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে কি? সেন্ট্রাল ফোর্স মানে হচ্ছে কেন্দ্রাতিক বল, মানে যখন দুটো বল দুটো বস্তুর কেন্দ্র সংযোজককারী সরলরেখা বরাবর কাজ করে। মানে কি? মানে এরকম তুমি যেমন ঠিক এই স্লাইডে পেলে যে এই বস্তুটা এই বস্তুটাকে টানছে, কিন্তু এই বস্তুটা কোন দিকে টানছে, এই বস্তুটা এই বস্তুটাকে ওর কেন্দ্রের দিকে টানছে। কোনো সময়ই এই 1 নম্বর বস্তুটা 2 নম্বর বস্তুটাকে এইভাবে টানবে না। বোঝা গেল? কোন দিকে টানবে? ওর নিজের কেন্দ্রের দিকে টানবে, ওর নিজের কেন্দ্রের দিকে। ক্লিয়ার? সিমিলারলি ওই বস্তুটা কোন দিকে টানবে? ওর নিজের কেন্দ্রের দিকে টানবে। তাই যখনই দুটো বল দুটো বস্তুর কেন্দ্রে মানে কেন্দ্র বরাবর কাজ করে, কেন্দ্রের দিকে কাজ করে, তখন আমরা তাদেরকে বলি সেন্ট্রাল ফোর্স। ক্লিয়ার? তারপরে থার্ড প্রপার্টি কি? ফলোজ ইনভার্স স্কয়ার ল অফ ডিস্টেন্স। তাহলে দুটো বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা তো আমরা আগেই পেয়েছি। তারপরে কি লিখলাম? মাধ্যমের ওপর নির্ভর করে না। মাধ্যমের ওপর নির্ভর করে না, এই ব্যাপারটা আমরা ইন ডিটেলসে পড়বো। কোথায় পড়বো? এই জি নিয়ে যখন পড়বো তখন পড়বো। কিরকম ব্যাপারটা? এই জি হলো এমন একটা কনস্ট্যান্ট, এই কারণে একে ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলছে। বোঝা গেল ব্যাপারটা? একটা হলো নর্মাল কনস্ট্যান্ট বা ধ্রুবক, আমরা অনেক ক্ষেত্রে বলি না যে এটা একটা ধ্রুবক রাশি, কিন্তু এই ধ্রুবক হওয়া ব্যাপারটা আলাদা। আর যদি আমরা বলি সার্বজনীন ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্সটা হচ্ছে ধ্রুবক যদি আমি আশেপাশের মাধ্যম পাল্টে দিই, দ্য মিডিয়াম ইনভলভ যদি আমরা পাল্টে দিই, তাহলে কিন্তু ধ্রুবকের মানটা পাল্টে যায়। আর যখন সেটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট হবে বা সার্বজনীন ধ্রুবক হবে, তখন সেই ধ্রুবকের মান কিন্তু আশেপাশের মাধ্যমের উপর নির্ভর করবে না। এখানে একটা এম ভরের বস্তু রাখলাম, এখানে আরেকটা এম ভরের বস্তু রাখলাম, M1 M2, এদের মাঝে জল থাক, বাতাস থাক, কিছু না থাক, লোহা থাক, যাই রাখো তুমি, এই দুটোর মধ্যে যেই মহাকর্ষ বল কাজ করছে তাদের মান সব সময় সমান। তাহলে এদের ভর তো অপরিবর্তিত রাখছি আমি, মাঝের দূরত্ব অপরিবর্তিত রাখছি। তাহলে একমাত্র হাতে আমার অপশন ছিল যদি জি এর ভ্যালুটা চেঞ্জ হয় তাহলে মান চেঞ্জ হয়ে যাবে, কিন্তু জি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ওই কারণে আমরা জি কে বলছি কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে ইউনিভার্সাল কনস্ট্যান্ট মানে জি এর মান মাধ্যমের উপর নির্ভর করে না। যেহেতু জি এর মান মাধ্যমের উপর নির্ভর করে না, তাই পুরো মহাকর্ষ বলও কখনো মাধ্যমের উপর নির্ভর করে না। ওকে, তাহলে আমরা দেখো এখানে নেক্সট প্রপার্টি কি পেলাম? নেক্সট প্রপার্টি পেলাম হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স আমরা আগেও শুনেছি, তোমরা সেমিস্টার 1-এ পড়েছো, তবে একবার ছোট্ট করে বলে দিই। যখন একটা ফোর্সের অধীনে মানে একটা ফোর্সের আন্ডারে কোনো একটা বডি বা কোনো একটা অবজেক্ট যখন ওয়ার্ক ডান করছে, ক্লিয়ার? ধরো এখানে মহাকর্ষ বল কাজ করছে, এখানে যখন মহাকর্ষ বল কাজ করছে, এই মহাকর্ষ বলের মধ্যে তুমি একটা অবজেক্টকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গেলে, ক্লিয়ার? তাহলে কোনো একটা ফোর্সের আন্ডারে একটা বডি যখন ওয়ার্ক ডান করছে মানে কাজ করছে, তখন ওই ফোর্সটা যদি কনজারভেটিভ হয়, ওই ফোর্সটাকে আমি কনজারভেটিভ কখন বলবো? তখনই বলবো যদি এই ওয়ার্ক ডানটা, আমরা জানি ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স, কতটা বল কাজ করছে এবং আমি কতটা সরণ গেলাম, কতটা দূরত্ব আমি গেলাম। কিন্তু যখন এটা পথের ওপর নির্ভর করে না, ক্লিয়ার? কি বললাম? ওয়ার্ক ডানটা যখন পথের ওপর নির্ভর করে না, শুধুমাত্র কার ওপর নির্ভর করে? দুটো পয়েন্টের পজিশনের ওপর। মানে আমি যদি এই বডিটাকে মহাকর্ষ বলের অধীনে এখান থেকে এখানে নিয়ে যাই, কিন্তু তুমি একবার এই পথে নিয়ে গেলে, তুমি একবার এই পথে নিয়ে গেলে, একবার তুমি এইভাবে বডিটাকে এখান থেকে এখানে নিয়ে গেলে, একবার তুমি এত দূর রাস্তা ঘুরে আবার এখান থেকে এখানে নিয়ে আসলে, কিন্তু দেখো এর ইনিশিয়াল পজিশন আর এই ফাইনাল পজিশন কিন্তু সেম। ক্লিয়ার? তাহলে তুমি যে পথে নিয়ে যাও না কেন, এই পথটা ছোট হোক আর এই পথটা বড় হোক, যদি এই ফোর্সটা কনজারভেটিভ হয় তাহলে এই প্রত্যেকটা কেসে ওয়ার্ক ডান হবে সেম। ক্লিয়ার? তাহলে কনজারভেটিভ ফোর্স আমরা কাকে বলি? যখন কোনো একটা ফোর্সের অধীনে
যখন ওয়ার্ক ডান করবে কোনো একটা বডি, তখন সে ওয়ার্ক ডানটা হবে পাথের উপর ইন্ডিপেন্ডেন্ট। শুধুমাত্র ওই দুটো পজিশন, যেই পজিশন থেকে অন্য পজিশন নিয়ে যাচ্ছে, ওই পজিশন দুটোর উপরেই নির্ভর করবে, কোন পথ দিয়ে ঘুরে ঘুরে আসলাম সে পথের উপর নির্ভর করবে না। তাহলে কি পেলাম, যে গ্র্যাভিটেশনাল ফোর্স হলো একটা কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? নেক্সট আমরা কি পাচ্ছি, যে গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। বোঝা গেল যে তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স পাচ্ছ, এটা সব সময় আকর্ষণী বল, কখনোই বিকর্ষণী বল হবে না। ওই কারণে ইংলিশ টার্মটা কিন্তু খুব সুন্দর। ইংলিশ টার্মে আমরা কি পাই, আমরা বাংলায় বলি মহাকর্ষ বল, কিন্তু যখন তুমি ইংলিশ টার্ম ইউজ করবে তখন একে বলে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। কি বলে? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, তাহলে যখন তুমি ইংলিশে বলবে, ইংলিশে কখনোই তুমি যখন ইংলিশ রাইটারের বই পড়বে তখন দেখবে গ্র্যাভিটেশনাল ফোর্স এই ওয়ার্ডটা কখনোই ওরা সিঙ্গেল বলে না, বলে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে বলেই দেয় যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। ওকে, এটা কখনো বিকর্ষণ বল হওয়ার সম্ভাবনাই নেই। নেক্সট কি, নেক্সট হচ্ছে যে বললাম পথের উপর নির্ভর করে না। ওকে, আর একটা হচ্ছে উইকেস্ট ফোর্স ইন দ্য নেচার। এই ওয়ার্ডটার মানে কি? এই ওয়ার্ডটার মানে হচ্ছে আমরা যখন এই পুরো ইউনিভার্সে, মহাবিশ্বে ফোর্স খুঁজবো, তখন মেনলি বেসিক ফোর্স, আচ্ছা ফোর্সকে আমরা হায়ার ক্লাসে অনেক সময় ইন্টারাকশন বলে মানে বলে থাকি। আমরা কি বলি, ফোর্সকে আমরা হায়ার স্টাডিজে এই ইন্টারাকশন টার্মটা দিয়ে ডিনোট করি, ইন্টারাকশন। ওকে, তাহলে আমরা এই পুরো মহাবিশ্বে, ইউনিভার্সে যখন ইন্টারাকশন খুঁজবো, যখন বেসিক ইন্টারাকশন বা বেসিক ফোর্স কিন্তু চার টাইপের। কি কি চারটে? একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অফ ইন্টারাকশন। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। নেক্সট আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ইন্টারাকশন। থার্ড পাই উইক নিউক্লিয়ার ইন্টারাকশন। ফোর্থ পাই গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন। তাহলে এই যে চার টাইপের ইন্টারাকশন, এই চার টাইপের ইন্টারাকশনের মধ্যে সব থেকে উইকেস্ট ইন্টারাকশন কোনটা, উইকেস্ট ফোর্স কোনটা? উইকেস্ট ফোর্স ইজ দ্য দিস ওয়ান, গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন। তাই আমরা লাস্ট প্রপার্টি যেটা পেলাম, যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সব থেকে উইকেস্ট ফোর্স ইন দ্য নেচার। এবার তুমি বলবে স্যার উইকেস্ট ফোর্স, কিন্তু তাহলে এই এত বড় বড় বস্তুগুলোকে অ্যাট্রাক্ট করে রেখেছে কি করে? তো এত বড় বড় বস্তু বলে কিন্তু ওদেরকে অ্যাট্রাক্ট করে রাখতে পেরেছে। তোমাকে জিনিসটা বুঝতে হবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে শুধু এটাই না যে পৃথিবী অন্য কোনো একটা গ্রহকে টানছে বা আমাকে টেনে ধরে আছে, এটা না। আমি আমার পাশের এই বোর্ডটা, একেও কিন্তু আমি অ্যাট্রাক্ট করছি, এই মহাকর্ষ বল দিয়ে অ্যাট্রাক্ট করছি। এই বোর্ডটাও কিন্তু আমাকে টানছে। আমি এই যে তোমরা যারা আমার এই ভিডিওটা ক্যামেরার ওপারে বসে দেখছো, তাদেরকেও কিন্তু আমি অ্যাট্রাক্ট করছি, তোমরাও আমাকে অ্যাট্রাক্ট করছো। আমি দুবাইয়ের বুর্জ খালিফা, তাকেও আমি অ্যাট্রাক্ট করছি, বুর্জ খালিফাও আমাকে অ্যাট্রাক্ট করছে। এবার ইভেনচুয়ালি তোমরা বলবে স্যার আপনার তো বুর্জ খালিফা যাওয়া হয়তো সাধ্য হবে না, কিন্তু বুর্জ খালিফা তো আপনার কাছে আসতেই পারে, কিন্তু সেটা কেন হচ্ছে না? তাহলে চলো এই ব্যাপারটা একটু বোঝা যাক, যে যখন এই যে অ্যাট্রাকশন ব্যাপারগুলো একে অপরের মধ্যে, প্রত্যেকটা বস্তু যেখানেই দুটো তুমি ভর পাবে তাদের মধ্যে কাজ করছে, কিন্তু যখনই কাজ করছে তখন কখনোই এই অ্যাট্রাকশন ফোর্সটা আমরা ম্যাক্সিমাম কেসে ম্যাক্সিমাম কেসে আমরা অ্যাট্রাকশন ফোর্সটা এক্সপিরিয়েন্স করতে পারছি না, আমরা অনুভব করতে পারছি না। কেন? তার কারণ একমাত্র তুমি পাবে এই জি, তুমি যেখানে জি পেলে, তার মানে সব জায়গাতেই জি, বোঝা যাচ্ছে? তাহলে গ্র্যাভিটেশন তো জি তো আসবেই। তো জি ব্যাপারটা কিরকম? এখানে ব্যাপারটা হচ্ছে যে জি এর যে আমরা ভ্যালু পাবো, ওকে, ভ্যালু অফ জি, সেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। ক্লিয়ার? তাহলে এই যে আমরা সরি জি এর ভ্যালুটা পেলাম, দেখো এই ভ্যালুটার উপরে পাওয়ার আছে -11। তাহলে এই পাওয়ারটা মানে কি 10⁻11 টার্মটা নিচে আছে, বোঝা যাচ্ছে? তাহলে তুমি যখন এই মাস গুলোকে খুব বড় অ্যামাউন্টের তুমি যতক্ষণ না করবে, ততক্ষণ কিন্তু এই ফোর্সটার ভ্যালুটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের আসবে না। সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের বোঝা যাচ্ছে? তুমি মাসের ভ্যালু মানে এক একটা ভরের ভ্যালু তুমি যখন অনেক বড় করবে, ক্লিয়ার, এক একটা ভরের ভ্যালু যখন তুমি অনেক বড় করবে, অনেক বড় অ্যামাউন্টের ফোর্স, অনেক বড় অ্যামাউন্টের মাস, তখনই তো তাদের গুণফলটা এত বড় হবে যে নিচে 10⁻11 থাকা সত্ত্বেও এই পুরো গুণফলটা জি এর সঙ্গে m1 m2 r² দিয়ে ভাগ করে যে পুরো ভ্যালুটা পাবো, সেটা একটা মোটামুটি কিছু একটা ফোর্সে দাঁড়াবে, যাতে সেই ফোর্সটা আমরা অনুভব করতে পারি। বোঝা গেল? তাহলে আমি যে তোমাকে টানছি, আমি
এই পাশের কোনো একটা বস্তুকে অ্যাট্রাক্ট করছি, যে কোনো দুটো বস্তু একে অপরকে অ্যাট্রাক্ট করছে, এই পেনটাকে স্টাইলাসটাকে আমি অ্যাট্রাক্ট করছি, স্টাইলাসটা আমাকে অ্যাট্রাক্ট করছে, এই সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা অনুভব কেন করছি না? অনুভব এই কারণে করছি না যে ফোর্সের ভ্যালুটা খুব কম। এই যেখানে বললাম যে উইকেস্ট ফোর্স ইন দ্য নেচার, তাহলে এই ভ্যালুটা কখন অনুভব করছি? অনুভব করছি যখন এই ফোর্স গুলো বিশাল বড় মানের একটা ফোর্স হচ্ছে। কখন হচ্ছে? যখন দুটো বড় বড় মাস, বড় বড় অ্যামাউন্টের হাই মানে হেভি কোনো একটা অবজেক্ট যখন ইনভলভ থাকছে, যেমন পৃথিবী আমাকে টানছে, কিন্তু পৃথিবীর মাস, পৃথিবীর ভর এতই বেশি যে পৃথিবী আমাকে টানছে, তো তখন ফোর্সটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের হচ্ছে। বোঝা গেল? তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি গ্র্যাভিটেশনের যে টপিকগুলো বললাম সেগুলো আশা করি তোমরা বুঝেছো। এরপরে কামিং ডেজে আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারের নেক্সট পার্টগুলোর ভিডিও তো অবশ্যই আপলোড করব। আর আমরা লাস্ট ভিডিও শুট করেছিলাম ভেক্টর, সেটা চ্যানেলে আপলোডেড আছে। তারপর আমার কিছু পার্সোনাল ইস্যুর কারণে ভিডিও কিছুদিন বন্ধ ছিল, কিন্তু এখন থেকে কন্টিনিউটি মেনে তোমাদের এই চ্যাপ্টার এবং পরবর্তী সেমিস্টার 2 এর যতগুলো চ্যাপ্টার আছে ফিজিক্সের ক্লাস 11 এবং 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে টার্গেট করে প্রত্যেকটা চ্যাপ্টারের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আসতে থাকবে। আর তোমাদের সেমিস্টার 2 জাস্ট স্টার্ট হয়েছে, তোমরা পড়াশোনায় আরো বেশি মনোযোগী হও। তোমরা এই চ্যানেলে ফিজিক্স রিলেটেড ভিডিও তোমরা তো পাবেই। আর তোমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি তোমাদের মনে হয় কোনো জায়গায় আমি ইমপ্রুভ করতে পারবো, সেরকম স্কোপ আছে, তোমরা সেটাও জানিও। নেক্সট ভিডিও থেকে আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তাহলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।